বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এমবিএ ফাইনাল ইয়ারের সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে আমরা আলোচনা করব অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3, ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। তো ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর ম্যাথের সমাধান করতে হলে আমাদের প্রথমেই 3টা ওয়ার্কিং প্রয়োজন হবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে প্রথমে ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রথম অঙ্কের পূর্বে আমরা 3টা ওয়ার্কিং করে নিব, যার ফলে আমাদের অঙ্কের সমাধান একেবারেই সহজ হয়ে যাবে। আমরা যদি অঙ্কের শুরুতে 3টা ওয়ার্কিং করে নেই তাহলে আমাদের অঙ্কের সমাধানটা খুবই সহজ হয়ে যাবে। এবং শুরুতেই আমি তোমাদের যে স্টেপগুলো দেখাবো, যে ধাপে আমরা যে নোটটা বলবো, এই নোটটা যদি কেউ ফলো করো তার কখনোই তোমাদের এই ম্যাথটা আর ভুল হবে না। এবং এর মধ্যে যে তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হবে এই নোটসের বাইরে থেকে একটা কথাও আসবে না। আমরা নোটের মধ্যে যা বলবো তার পুরাটাই ভিতরেই অঙ্ক থাকবে, এর বাহির থেকে কোনো ইনফরমেশন লাগবে না আর। তাহলে চলো আমরা শুরুতেই যাই। আমাদের আমরা ফার্স্টে দেখাই। চলো ফার্স্টে আমরা 3টা ওয়ার্কিংয়ের মধ্যে প্রথম ওয়ার্কিং 1 আমরা বের করতে যাচ্ছি ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। আমরা কস্ট পার ইউনিট বের করব, বাট আমাদের মনে রাখতে আমাদের কিন্তু ইনকাম স্টেটমেন্ট মেথড দুইটা, একটা ডিরেক্ট বা ভ্যারিয়েবল আর একটা অ্যাবজর্পশন। এই জন্য আমরা দুই মেথডেরই আমাদের কস্ট পার ইউনিটটা বের করে নিব। তার জন্য আমাদের একটা গুড ফর্ম দরকার হবে। আমরা একটা ছক আঁকায় নিব, খুব বেশি বড় হবে না। দুই মেথডের জন্য আমরা দুটা ঘর দিব। একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং and একটা অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, কস্ট পার ইউনিট তোমরা ভালোভাবেই জানো যে একটা পণ্য তৈরি করতে আমাদের কি কি খরচ হয়। একটা পণ্য তৈরি করতে সাধারণত আমাদের খরচের উপাদান হচ্ছে 3টা, কস্ট এলিমেন্টস 3টা, যার মধ্যে একটা পণ্য তৈরি করতে অবশ্যই মাস্ট বি দরকার হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল। কাঁচামাল ছাড়া কখনোই পণ্য উৎপাদন সম্ভব নয়। এবার কাঁচামাল থাকলে তারপরে লাগবে আমাদের ডিরেক্ট লেবার, কাঁচামালের পরেই দরকার হবে শ্রম, এরপরে আসবে ওভারহেড। তোমার কাছে কাঁচামাল আছে, লেবারও আছে, বাট পণ্য তৈরি করার জন্য তোমার দরকার পড়বে এবার একটা জায়গা বা একটা ফ্যাক্টরি যেখানে যন্ত্রপাতি থাকবে। তাহলে এই 3টা খরচ হলেই আমরা পণ্য তৈরি করতে পারবো। তাহলে চলো দেখি আমাদের এখানে কি বলে, ভ্যারিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং। তাহলে পণ্য তৈরির মেইন বা প্রধান উপাদান হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। তুমি যে মেথডেই পণ্য তৈরি করো, যেভাবেই পণ্য তৈরি করো না কেন, তোমার কাঁচামাল লাগবে, সেটা ভ্যারিয়েবল হোক বা অ্যাবজর্পশন হোক। ধরো তুমি যদি মনে করো যে ভাত রান্না করতে চাও, তাহলে তুমি সেটা গ্যাসের চুলাতে করো বা মাটির চুলাতে করো বা রাইস কুকারে করো, যেখানেই রান্না করতে চাও তোমার কিন্তু চাউলটা দরকার হবেই। এরকম তুমি ভ্যারিয়েবল কস্টিংয়ে করো আর অ্যাবজর্পশন করো, তোমাকে কাঁচামাল লাগবেই। কাঁচামাল ছাড়া কিন্তু র মেটেরিয়াল ছাড়া কখনোই পণ্য উৎপাদন পসিবল না। এই জন্য দুইটা সেম কস্টিং বসবে। এবার লাগবে আসলে ডিরেক্ট লেবার। কাঁচামাল ছাড়া যেমন পণ্য হয় না, তেমনি লেবার ছাড়াও পণ্য উৎপাদন সম্ভব নয়। এই জন্য এটাও আমাদের যে মেথডে যাই লেবারটাও লাগবেই। দুই মেথডের মধ্যে মেন যে ডিফারেন্স যেটায় আমরা সেটাতে আসি। এবার আসো ওভারহেডটা নিয়ে। আমরা জানি আমাদের এই ফ্যাক্টরি ওভারহেডটা দুই রকম আছে। ফ্যাক্টরি ওভারহেড দুই ধরনের হবে। একটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, অ্যানাদার ইজ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি চললে ফ্যাক্টরি যত বেশি চলবে, ফ্যাক্টরি কিছু খরচ আছে সেগুলো তত বেশি বাড়বে।
যেমন তোমার মেশিন যত বেশি চলবে বিদ্যুৎ বিল তত বাড়বে। তাহলে ফ্যাক্টরিতে কিছু খরচ আছে ভ্যারিয়েবল এবং কিছু খরচ আছে ফিক্সড। যেমন ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি চালু থাকলেও ভাড়া দিতে হবে, না থাকলেও দিতে হবে। ফ্যাক্টরির সুপারভাইজারের বেতন, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে আসো আমরা ফ্যাক্টরি ওভারহেডটা দুই ধরনের পাবো। প্রথমে আসো ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটাও দুই মেথডে আমরা সেম নিব। তাহলে আমাদের ভ্যারিয়েবল কস্টিং এর উপাদান তিনটা, অ্যাবজর্পশনের আমরা তিনটা সেম পেয়েছি। মেন যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই জায়গাটাই এই দুই মেথডের মধ্যে ডিফারেন্স। ভ্যারিয়েবল ওভারহেড বলে যেহেতু আমাদের ভ্যারিয়েবল কস্টিং পরিবর্তনশীল ব্যয়, সেহেতু আমরা যেগুলো পরিবর্তন হবে শুধু সেইগুলো নিব। আর অ্যাবজর্পশন বলে এই জন্য ভ্যারিয়েবল কস্টিংয়ে এই ফিক্সড কস্ট যাবে না। আর অ্যাবজর্পশনের কথা হচ্ছে যেহেতু এটা উৎপাদনের জন্যই খরচ হয়, যেহেতু এটা ফ্যাক্টরি কস্ট, সো এই খরচটা অ্যাবজর্পশনে যাবে। এ বলবে অ্যাবজর্পশন বলে যে এটা ফিক্সড ফ্যাক্টরি খরচটা উৎপাদন খরচ। আর ভ্যারিয়েবল বলে যেহেতু এটা পরিবর্তন হয় না, উৎপাদনের সাথে সাথে পরিবর্তন হয় না, সেহেতু এটা ভ্যারিয়েবলে আসে না। দুইটা মেথডের মধ্যে আমরা এই জায়গাটাতেই ডিফারেন্স পেয়ে থাকি। ভ্যারিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশনের কস্টিং এর মধ্যে পার্থক্যটা এই জায়গায়, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ভ্যারিয়েবলে আসবে না, অ্যাবজর্পশনে আসবে। অ্যাবজর্পশনের কথা যেহেতু এটা ফ্যাক্টরিতে পণ্য উৎপাদনের জন্য খরচ হয়, ফ্যাক্টরিতে যে উৎপাদনের জন্যই যে খরচ হয় সেহেতু এটা উৎপাদন খরচ, এই জন্য অ্যাবজর্পশন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে উৎপাদন খরচ হিসেবে ধরে, ভ্যারিয়েবল এটাকে উৎপাদন খরচ হিসাবে ধরে না। তাহলে প্রশ্নে এই উপাদানগুলো এভাবে আমরা সাজালেই পেয়ে যাব কি কস্ট পার ইউনিট। দুই মেথডের জন্য আমরা আলাদা আলাদা কস্ট পার ইউনিট পেয়ে যাব। তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্কিং শেষ। আমাদের প্রথম ওয়ার্কিং এই ছিল যে আমরা কস্ট পার ইউনিটটা বের করে নেব। তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা উৎপাদন খরচ কস্ট পার ইউনিট বের করতে হবে। তাহলে আমরা কস্ট পার ইউনিট পেয়ে গেছি। এবারে আসো আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ার্কিং টু। প্রশ্নে অনেক সময় আমাদের যে চারটা উপাদান আছে যেগুলো লাগবে, ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি, সেলস, এই চারটা উপাদানের যে কোনো একটা উপাদান নাও থাকতে পারে। যে কোনো উপাদান, এটা হতে পারে কোনো অঙ্কে প্রোডাকশন থাকবে না, কোনো অঙ্কে সেলস থাকবে না, বা কখনো এন্ডিং ইনভেন্টরি থাকবে না। যেটাই না থাক, আমরা এখন যে ফর্মুলাটা দেবো এই সূত্র দিয়ে আমরা সবগুলোই বের করে নিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটা সূত্রটা দিচ্ছি, চলো আমরা ধরে নিলাম যে আমাদের ক্লোজিং ইনভেন্টরি নাই। তাহলে আমরা 2 নাম্বার ওয়ার্কিং আমরা লিখবো ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি, তাহলে ক্লোজিং ইনভেন্টরির সূত্র হচ্ছে closing inventory equal to opening inventory plus production minus sales। এই যে সূত্রটা, এই ফর্মুলাটা ইউজ করে তুমি এখান থেকে ক্লোজিং ইনভেন্টরি বের করতে পারবা। যদি প্রোডাকশন না থাকে তাহলে এই সূত্রটা দিয়েই তুমি প্রোডাকশন বের করতে পারবা। ক্লোজিং এর মান বসাবা, ওপেনিং বসাবা, সেলস বসাই দেবা, প্রোডাকশনটা বের হয়ে চলে আসবে। যদি সেলস না থাকে তুমি সেলসটাকেও বের করতে পারো, সেলসটাকে এপাশে নিয়ে আসো আর ক্লোজিং ইনভেন্টরিকে এপাশে দিয়ে দাও। তাহলে এই একটা সূত্র দিয়ে তুমি ক্লোজিং ইনভেন্টরি বের করতে পারবা, প্রোডাকশন বের করা পসিবল, সেলস বের করা পসিবল। তাহলে আমাদের এখানে অনেক সময় সেলস থাকে না, এই সূত্র দিয়ে আমরা সেলস বের করতে পারবো। কখনো প্রোডাকশন নাও থাকতে পারে, তাহলে প্রোডাকশন বের করতে পারবো। আর ম্যাক্সিমাম অঙ্কে আমাদের ক্লোজিং ইনভেন্টরিটা দেওয়া থাকে না, সো আমরা এই ফর্মুলাটা ইউজ করলে ক্লোজিং ইনভেন্টরি বের করতে পারবো। এটা ছিল আমাদের সেকেন্ড ওয়ার্কিং।
এবার আসো লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্কিংটাতে যাই আমরা, চলো। ওয়ার্কিং 3, ওয়ার্কিং 3টা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্কিং। এই ওয়ার্কিংটা এসে আমরা দেখব, আমরা জানি এই যে আমাদের প্রথম ওয়ার্কিং আমরা দেখাইছিলাম, যেটার জন্য ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশনের ডিফারেন্স যে জায়গাটা এসে এরা ভিন্ন হয়ে যায়, সেটা হচ্ছে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড। এই ফিক্স ফ্যাক্টরি ওভারহেডের আমরা যখন প্রোডাকশনে আমরা একটা টার্গেট থাকে, বাজেট, যে আমরা এবছর হয়তো 1 লক্ষ ইউনিট পণ্য তৈরি করব, তার জন্য আমার ফিক্স ফ্যাক্টরি ওভারহেড ধরা আছে যে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 2 লাখ টাকা। তাহলে যখন দেখা যাচ্ছে 1 ইউনিটের জন্য আমাদের খরচ পড়বে 2 টাকা, কোনো কারণে তুমি প্রোডাকশন পরিপূর্ণভাবে করতে পারো নাই, তোমার যা ক্যাপাসিটি আছে তার চেয়ে প্রোডাকশন টার্গেট ছিল 1 লাখ উৎপাদন করার, কিন্তু তুমি উৎপাদন করতে পেরেছো মনে করো 90,000। তাহলে 90,000 ইউনিট যদি তুমি পণ্য তৈরি করো, তাহলে দেখো আমাদের ফিক্সড কস্ট কিন্তু 2 লাখই থাকবে, এই খরচ কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু আমাদের টার্গেট ছিল 1 লাখ প্রোডাকশন করা, কিন্তু আমরা উৎপাদন করতে পেরেছি 90,000। তাহলে আমরা যদি বাজেটের চেয়ে কম প্রোডাকশন করি, সেটাকে আমরা বলি, যদি আমরা কম প্রোডাকশন করি সেটাকে বলবো আন্ডার অ্যাপ্লাইড। তাহলে এই কম প্রোডাকশনের জন্য আমাদের কিন্তু ইউনিট প্রতি খরচ বেড়ে গেল। তাহলে আমরা টার্গেটের চেয়ে প্রোডাকশন কম করলে সেটাকে বলবো আন্ডার অ্যাপ্লাইড। আর যদি আমরা 1 লাখ টার্গেট ছিল, টার্গেটের চেয়ে তুমি বেশি উৎপাদন করতে পারো, যে 2 লাখ টাকা খরচ করে আমরা 1 লাখ ইউনিট তৈরি করেছি, কিন্তু আমরা দেখা যাচ্ছে উৎপাদন হচ্ছে 1,10,000 ইউনিট করলাম, একই খরচে আমরা উৎপাদন বেশি করলাম, তখন আমাদের উৎপাদন খরচ একক প্রতি কমে যাবে। তাহলে আমাদের টার্গেটের চেয়ে যদি উৎপাদন বেশি করি সেটা ওভার অ্যাপ্লাইড, আর টার্গেটের চেয়ে উৎপাদন কম করলে সেটা আন্ডার অ্যাপ্লাইড। তাহলে আমরা প্রশ্নে দেখব যে আমাদের এই ওয়ার্কিংটা তোমাকে সব সময় করতে হবে না। প্রশ্নে আগে ভালো করে খুঁজে দেখে নেবা, আমাদের যদি একাধিক প্রোডাকশন ইউনিট দেওয়া থাকে, একাধিক প্রোডাকশন ইউনিট দেওয়া থাকে এবং আমাদের বাজেট এবং অ্যাকচুয়াল প্রোডাকশনের মধ্যে মিল না থাকে, একই না হয়, যেমন আমাদের বাজেট আছে 1 লাখ, আমি অ্যাকচুয়াল প্রোডাকশন করেছি হচ্ছে 90,000, এরকম ডিফারেন্স থাকলে, বা 1 লাখ টার্গেট আমরা বেশি করেছি 1,10,000, এই কম বেশি যখনই দুইটা আমাদের বাজেট এবং অ্যাকচুয়াল দুইটার মধ্যে যখনই ডিফারেন্স হবে, তখন আমরা এই 3 নম্বর ওয়ার্কিংটা আসবো। উৎপাদন যদি কম করো তাহলে বাজেটের চেয়ে কম হলে আন্ডার, বাজেটের চেয়ে বেশি হলে ওভার। তাহলে আসো আমরা দেখি, আমরা একটা লিখে তাহলে আরেকটা এমনিতেই পেয়ে যাব। আমাদের এটার মূল সূত্র হচ্ছে, একবারে লিখে দিয়ে আসো, আন্ডার অবলিক ওভার অ্যাপ্লাইড। এটা প্রশ্নে কখনোই বলা থাকবে না যে এটা আন্ডার না ওভার, তোমাকে কিন্তু চিনে নিতে হবে। দেখবা আমাদের নর্মাল ক্যাপাসিটি বা বাজেট কত আর অ্যাকচুয়াল প্রোডাকশন কত, দুটো তথ্যই দেওয়া থাকবে। নর্মাল বা বাজেটের চেয়ে যদি অ্যাকচুয়াল ছোট হয় তাহলে আন্ডার, আর বড় হলে ওভার। তাহলে এটার সূত্র আমরা লিখি, বাজেট প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন, বাজেট প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন গুণন ফিক্সড ওভারহেড পার ইউনিট। এই সূত্রে আসলে আমরা পেয়ে যাব আন্ডার বা ওভার অ্যাপ্লাইড। তাহলে এই সূত্রে কখন তোমাদের তো একটা বোঝার সিস্টেম বলেই দিলাম যে যদি অ্যাকচুয়াল প্রোডাকশন কম হয় বাজেটের চেয়ে সেটা আন্ডার, বেশি হলে ওভার। আরেকভাবেই করতে পারো, এখানে এসে দেখবে যে আমাদের এটার মান বসানোর পরে মানটা পজিটিভ আসে কিনা।
পজিটিভ আসলে আন্ডার, আর যদি নেগেটিভ আসে তাহলে ওভার। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে এই যে আমরা এখানে 3 নম্বর ওয়ার্কিংয়ের যে অ্যান্সারটাই পাই, যে রেজাল্টটা আসবে, সেটা আমরা শুধু অ্যাবজর্পশন কস্টিংয়ে বসবে। ইনকাম স্টেটমেন্ট সাজানোর সময় এটা ভ্যারিয়েবলে আসবে না, এটা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে। আমাদের যে হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোটের অবশ্য সুন্দর করে দেখো নোট আকারে লেখা আছে, এই 3 নাম্বার ওয়ার্কিংটা শুধু করতে হবে তখনই যখন প্রশ্নে একাধিক প্রোডাকশন ইউনিট দেওয়া থাকে, এবং এই 3 নম্বর ওয়ার্কিংয়ের টাকা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়েই বসবে। তাহলে সুন্দর, আমাদের 3টা ওয়ার্কিং শেষ। এবারে আমরা চলে যাই ইনকাম স্টেটমেন্টে। আমাদের এখানে সবগুলো অঙ্কে একই রিকোয়ারমেন্ট চাওয়া হবে সব সময়, যে তোমাকে বলা হবে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল অ্যান্ড আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে চলো ইনকাম স্টেটমেন্টের ছকাকাই দেখি আমরা। ইনকাম স্টেটমেন্টে আমাদের কি কি তথ্য থাকে। উপরে এভাবে লিখবো অবশ্যই, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। আর দেখো, আমরা এই ইনকাম স্টেটমেন্ট তোমাদের যে নোটস দিব, যে আইটেমগুলো বলে দিব, এর বাহিরের একটা কথাও লাগবে না। তাহলে এখানে আসো, আমরা জানি যে ইনকাম স্টেটমেন্ট সাজাতে হলে সবার আগে দরকার হবে সেলস। ইনকাম স্টেটমেন্টের যে মেথডেই করো, প্রথমে আমরা লিখবো সেলস। তাহলে আমরা লিখবো প্রথমে সেলস, ইউনিট গুণন এসপি, সেলিং প্রাইস। কত ইউনিট সোল্ড করেছো, সেলস করেছো, সেই ইউনিট গুণন সেলিং প্রাইস দিলে আমরা সেলসের টাকা পেয়ে যাব। সেলস থেকে আমরা লেস করব লেস ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। যেহেতু এটা আন্ডার ভ্যারিয়েবল কস্টিং, এই জন্য কস্ট অফ গুডস সোল্ডের সাথে ভ্যারিয়েবল লিখতে হবে। তাই এটার প্রথমে আসো, কস্ট অফ গুডস সোল্ড কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, কস্ট অফ গুডস সোল্ড আমাদের বের করতে হবে। আমরা সেম স্টেপেই যাব। আসো, প্রথমে আমরা লিখব ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি প্রশ্নে ইউনিট দেওয়া থাকবে, আমরা লিখে দেবো ইউনিট গুণন রেট। রেট আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে বের করেছি, গুণন দিয়ে ফার্স্টে লিখব। এর সাথে আমরা অ্যাড করব যোগ প্রোডাকশন, ওপেনিং ইনভেন্টরির সাথে যোগ হবে প্রোডাকশন। প্রোডাকশনেও একই, ইউনিট গুণন 1 নম্বর রিকোয়ারমেন্টে যে 1 নম্বর ওয়ার্কিং আমরা যেটা বের করেছি কস্ট পার ইউনিট, সেটা দিয়ে গুণন। এর থেকে আমরা লেস করব ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি একই কাজ, ইউনিট ইনটু রেট। এর সাথে অ্যাড হবে এই যেটা লেস, সেটা ব্র্যাকেট দিয়ে রাখবা। এর সাথে অ্যাড করব আমরা আনফেভারেবল ভ্যারিয়েন্স, প্রশ্নে যদি দেওয়া থাকে আনফেভারেবল ভ্যারিয়েন্স। আনফেভারেবল ভ্যারিয়েন্স, আনফেভারেবল প্রতিকূল,
মানে আনফেভারেবলটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম প্রশ্নেতে দেওয়াই থাকবে, যদি দেওয়া থাকে তাহলে তোমরা লিখবা, না থাকলে লিখবো না। আনফেভারেবল ভ্যারিয়েন্সটাকে একটু বলে দেই, শোনো। আমাদের এই যে উৎপাদন খরচগুলো আমরা 1 নম্বর ওয়ার্কিং যে কস্ট পার ইউনিট বের করেছি, ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, এই খরচগুলো আমরা জানি এটা ভ্যারিয়েবল কস্ট। উৎপাদন যত বাড়ে খরচগুলো তত বেশি লাগে। তাহলে আমাদের যে খরচের একটা টার্গেট থাকে তার চেয়েও যদি খরচ বেশি হয়ে যায়, ভ্যারিয়েবল কস্টটা যদি আমাদের আইডিয়ার চেয়ে বেশি হয়ে যায়, সেটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স। খরচ অনুমানের চেয়ে বেশি হয়ে যাওয়া আমাদের জন্য ক্ষতি, এই জন্য এটাকে বলে আনফেভারেবল। আর যদি খরচ আমাদের অনুমানের চেয়ে কম হয় সেটাকে বলে ফেভারেবল। তাহলে আনফেভারেবল ভ্যারিয়েন্স প্রশ্নে যদি থাকে তাহলে যোগ করবা। তাহলে এর সাথেই কিন্তু বোঝা যাচ্ছে আনফেভারেবল যদি যোগ হয় তাহলে ফেভারেবল কি হবে? বিয়োগ হবে। তাহলে আনফেভারেবল ভ্যারিয়েন্স থাকলে এটা আমরা যোগ করব, আর ফেভারেবল হলে বিয়োগ করব। আমি আর এই জন্য ফেভারেবলটা লিখি নাই। তাহলে এই যে 4টা আইটেম যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা তো লিখছিলাম, দেখো, সেলস থেকে আমরা লেস করব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। সেলস আছে, ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আছে। যদি ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আমরা সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে পাবো গ্রস কন্ট্রিবিউশন। গ্রস কন্ট্রিবিউশন। এবার আসো, গ্রস কন্ট্রিবিউশন থেকে আমরা লেস করব, গ্রস কন্ট্রিবিউশন থেকে আমরা লেস করব ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স। ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স এখানেও তুমি লিখবে এইভাবে, সেলস ইউনিট গুণন রেট। এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দেখো, ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স কি। বিশেষ করে দেখো, পণ্য বিক্রয়ের সময় গ্রাহককে আমরা যে সেবাটা দিয়ে থাকি, অর্থাৎ তোমার দোকানে মনে করো তুমি একটা শোরুমে গিয়েছো তোমার একটা শার্ট কিনতে বা একটা থ্রি পিস যেটাই কেন, তোমায় কেনার পরে দেখো তোমাকে একটা ব্যাগ দেওয়া হয়। এই ব্যাগটা তৈরি করতে অবশ্যই কোম্পানি খরচ হয়েছে, তাহলে একটা শার্টের জন্য একটা ব্যাগ দিচ্ছে। এই ব্যাগের যে খরচটা পিস প্রতি যেহেতু যতগুলো শার্ট যাচ্ছে ততগুলো কি একটা করে ব্যাগ যাচ্ছে, এই ধরনের খরচকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স। বিক্রয় বাড়লে যে খরচের পরিমাণও বাড়তে থাকে, এটাকে আমরা বলি, দেখো বলছি সেলস ইউনিট। এটা ওই যে সেলস ইউনিটের সাথে এই রেটটা প্রশ্নে দেওয়াই থাকে, সেলস ইউনিটের সাথে আমরা রেটটা গুণন করলে পেয়ে যাবো ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স। এটা যদি আমরা বাদ দেই, গ্রস কন্ট্রিবিউশন থেকে ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স বাদ দিলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে শুধু কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। এবার সব আমাদের ইনকাম স্টেটমেন্টের মেন কথাই হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দেওয়া। আমরা দেখো ব্যয় বাদ দেওয়া শুরু করেছি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করেছি, ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স বাদ দিয়েছি। এবার আমরা এখান থেকে বাদ দিব আরেকটা খরচ আছে কি, ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড বা ফিক্সড কস্ট আমরা যেটাই লিখি, ফিক্সড ওভারহেড বা ফিক্সড কস্ট। ফিক্সড ওভারহেড বা ফিক্সড কস্ট একাধিক হতে পারে, যেমন ফ্যাক্টরিতে ফিক্সড কস্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভে ফিক্সড কস্ট আছে, মার্কেটিং ফিক্সড কস্ট আছে, সেলিং ফিক্সড আছে, এরকম যেগুলো প্রশ্নে থাকবে, অর্থাৎ ফিক্সড বলা থাকলেই হলো। এই ফিক্সড কস্টগুলো সব এখানে দিয়ে দিবা। যেমন আমরা অবশ্যই সবসময় যেটা থাকে সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা কমন, সবসময় প্রত্যেকটা অঙ্কেই তোমরা পাবা। আরেকটা এর অনেকগুলো নামের মধ্যে থেকে একটা নিতে পারো, সেটা হচ্ছে ফিক্সড মার্কেটিং ওভারহেড। ফিক্সড মার্কেটিং ওভারহেড, এই মার্কেটের অনেকগুলো নাম থাকতে পারে, সেলিং, কমার্শিয়াল, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ, যে নামই থাক সেটা লিখে দিবা। তাহলে এই ফিক্সড কস্টটা আমরা বাদ যদি দিয়ে দেই তাহলে আমাদের এখন পেয়ে যাব, যেটা পাবো এটা হচ্ছে আমাদের নেট ইনকাম।
নেট ইনকাম। এই যে ধাপগুলো আমরা ফলো করলাম, দেখো এই স্টেপটাই হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট। ভ্যারিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্টের এই যে আমরা লিখে দিছি, এই নোটসের বাইরে আর কোনো আইটেম আসবে না। এর মধ্যে কোনো আইটেম যদি না থাকে সেটা আমরা লিখব না, কিন্তু অ্যাড করার মতো আর কিছু নাই। তোমরা যদি এই নোটস এই স্টেপটা ভালো করে পড়ো, ধারণা মধ্যে মাথায় রাখতে পারো, তাহলে ভ্যারিয়েবল ইনকাম স্টেটমেন্টের আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এর বাহির থেকে কোনো ইনফরমেশন থাকে না। তাহলে চলো, এরপর আমাদের ভ্যারিয়েবলটা তো আমরা শিখলাম, এবার দ্বিতীয়টাতে যাই। চলো আমরা অ্যাবজর্পশন কস্টিং এ যাই। এবার আমরা চলো এখান থেকে ইনকাম স্টেটমেন্ট আন্ডার এই ভ্যারিয়েবলের জায়গায় শুধু আমরা লিখব অ্যাবজর্পশন। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, এটাতে চলে আসো, আমরা এখন দেখি। সেলস একই থাকবে, সেলস যা ছিল তাই, লেস ভ্যারিয়েবল কস্টের জায়গায় এবার চলে আসো আমরা শুধু কস্ট অফ গুড সোল্ড। সেলস থেকে আমরা লেস করব কস্ট অফ গুড সোল্ড। আচ্ছা, কস্ট অফ গুড সোল্ড আমরা একই ভাবে এখানে বের করব, ওপেনিং ইনভেন্টরি ইউনিট গুণন রেট। এই যে রেটটা বলেছে, এই রেটটা দেখো আমাদের ওয়ার্কিং ওয়ানে অ্যাবজর্পশনের একটা রেট আমরা বের করে নিয়েছিলাম, সেখান থেকে যে রেটটা পেয়ে যাব আমরা ওয়ার্কিং ওয়ান থেকে। তার সাথে অ্যাড হবে প্রোডাকশন, তারপরে আসবে লেস ক্লোজিং ইনভেন্টরি। এবার আসো ফেভারেবল বা আনফেভারেবল। আমরা বলেছি আনফেভারেবল থাকলে যোগ হবে আর ফেভারেবল থাকলে বিয়োগ হবে। আনফেভারেবলটা লিখেছি জন্য আমরা ফেভারেবলটা লিখি নাই। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের এই ভ্যারিয়েবল পর্যন্ত আমরা একই থাকবো। এটাতে আসো, এবার আমাদের এই নিচের সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে চারটার পর আমরা দেখো তোমাকে বলেছিলাম এর সাথে আমরা অ্যাড করব বা একবারে লিখে দিই, চলো প্লাস অর মাইনাস আন্ডার অবলিক ওভার অ্যাপ্লাইড। তোমাদের সুবিধার জন্য আমার প্রয়োজন এখানে উল্লেখ করে দিই, যেটা ওয়ার্কিং থ্রি। আমি ওয়ার্কিং থ্রির নোট লেখার সময় তোমাদের বলেছিলাম যে এই ওয়ার্কিং থ্রির নোটের টাকা শুধুমাত্র অ্যাবজর্পশনে বসবে। তাহলে এই যে অ্যাবজর্পশনে এসে দেখো প্লাস অর মাইনাস লিখছি, যদি আন্ডার অ্যাপ্লাইড হয় তাহলে প্লাস হবে, ওভার অ্যাপ্লাইড হলে মাইনাস হবে। তাহলে একটা আইটেম এখানে এসে বাড়লো, তাহলে এগুলো যোগ বিয়োগ করলে আমরা পাবো কস্ট অফ গুড সোল্ড। সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে যেটা পাই এটার নাম হচ্ছে আমাদের গ্রস প্রফিট। গ্রস প্রফিট। এবার আসো গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্স, পরিচালন খরচগুলো আমরা বাদ দিব। আসো অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসে এই যে ভ্যারিয়েবল মার্কেটিং, ফিক্সড মার্কেটিং, অর্থাৎ যে কোনো খরচগুলো ভ্যারিয়েবল হোক আর ফিক্সড হোক, দেখবা এগুলো নামগুলো আছে কিনা। তোমার সেলিং এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই ধরনের খরচগুলো ভ্যারিয়েবল আর ফিক্স যেটাই বলা থাকুক দুইটাই আসবে এখানে, ভ্যারিয়েবল এবং ফিক্স যেটাই হোক। তাহলে আমরা শুধু দেখব কি সেলিং, মার্কেটিং, কমার্শিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ, এই ধরনের খরচগুলো বলা থাকলে সেটা আমরা অপারেটিং এর মধ্যে দেখাবো। আমি শুধু এখানে দিয়ে দিচ্ছি, দেখো ভ্যারিয়েবল মার্কেটিং, ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স বা ওভারহেড লেখা থাকবে, একটা ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ফিক্স মার্কেটিং এক্সপেন্স। তাহলে বাদ দিলে আমরা পেয়ে যাব নেট ইনকাম। দেখো খুবই সহজ কাজ, আমরা পেয়ে গেছি নেট ইনকাম।
তাহলে আমাদের অ্যাবজর্পশনের ছকও শেষ। তাহলে আমরা যদি দেখো ওয়ার্কিংগুলো আগে করে নেই, আমাদের এই ছকটা সাজানো খুবই সহজ এবং এই স্টেপগুলো ঠিক থাকতে হবে। তুমি যদি সেম স্টেপে এই ম্যাথটা সাজায় ফেলো, এর বাহিরের একটা কথাও নাই, এখান থেকে আইটেম কমতে পারে কিন্তু বাড়বে না, তাহলে তোমার কাজ হচ্ছে এই যে স্টেপ ওয়াইজ আমাদের ছকটা সাজানো। যদি আমরা এভাবে অ্যাবজর্পশন কস্টিং এর ছকটা সাজাতে পারি, ইনশাল্লাহ আমাদের নিট ইনকাম বের হয়ে যাবে। তাহলে আমাদের দুইটা ইনকাম স্টেটমেন্ট, ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশনের নোটস আমরা শিখে ফেললাম। ওকে ফাইন, এবার আসো আমরা তৃতীয়টাতে চলে যাব। এখানে আরেকটা কথা বলতে পারো অনেক সময় যে, বা তোমার স্যাটিসফ্যাকশনের জন্য তুমি জানতে চাও তোমার অঙ্ক হয়েছে কি না, এই জানার জন্য বা বইতে অনেক সময় রিকোয়ারমেন্টে বলতে পারে একটা রিকনসিলেশন স্টেটমেন্ট করার কথা। যদি রিকনসিলেশন স্টেটমেন্ট চাই আমরা সেটাও চলো শিখে ফেলি। তার জন্য আরেকটা আমরা ছক করব। এই ছকটাও বেশি বড় হবে না, হাফ পেজের মতো করলেই হয়ে যাবে। তোমার ইচ্ছা হলে একটা ছকও দিতে পারো, দুইটাও দিতে পারো, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আমরা একটা দিয়েই করাই চলো তাহলে। এই ছকের নাম হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট, প্রশ্নে বলাই থাকবে রিকনসিলেশন স্টেটমেন্ট। রিকনসিলেশন স্টেটমেন্ট আচ্ছা, রিকনসিলেশন স্টেটমেন্ট কেন করা হয় জানতে হয়। দেখো আমাদের দুই মেথডে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি, আমাদের দুই মেথডের নিট ইনকামটা ডিফারেন্ট আসে, আলাদা আসে, ইনকাম স্টেটমেন্ট একই হয় না। কেন এই ইনকাম স্টেটমেন্ট ডিফারেন্ট হয় এটা আমরা এটাই জানতে যাচ্ছি এখন। আসো তাহলে আমরা প্রথমে নিট ইনকামের ডিফারেন্স বের করব। তাহলে আমরা প্রথমে এভাবে লিখব নিট ইনকাম, ব্র্যাকেটে লিখব আন্ডার অ্যাবজর্পশন। আমরা অ্যাবজর্পশন থেকে যে ইনকামটা পেয়েছি, অ্যাবজর্পশন থেকে আমরা যে ইনকামটা পেয়েছি সেটা এখানে লিখব। তারপর আবার লিখব নিট ইনকাম আন্ডার ভ্যারিয়েবল। আমরা যে দুইটা ইনকাম স্টেটমেন্টে দুইটা নিট ইনকাম বের করলাম সেই দুইটা লিখব। এবার এই দুইটা বিয়োগ করে যে অ্যামাউন্টটা পাবো এটার নাম হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স টু বি এক্সপ্লেইন। ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, এক দেখ ক্লোজ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম দুই মেথডের নিট ইনকামের পার্থক্য, আয়ের কত টাকা পার্থক্য হয়েছে। এবার আসো কেন পার্থক্যটা হলো সেটা দেখি। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে ইনভেন্টরি। মজুদ। ইনভেন্টরি লিখে তুমি ক্লোন দিয়ে দেখাবা ইনভেন্টরি মজুদ। আমরা জানি যে মজুদ আমাদের দুইটা হয়, একটা ওপেনিং ইনভেন্টরি, একটা ক্লোজিং ইনভেন্টরি, এবং আমাদের মেথডও দুইটা, একটা ভ্যারিয়েবল, একটা অ্যাবজর্পশন। তাহলে ইনভেন্টরি আসো, আমরা প্রথমে এখানে দেখাবো আন্ডার অ্যাবজর্পশন। প্রথমে আমরা অ্যাবজর্পশনটা দেখাবো। আর এই ইনভেন্টরি নেওয়ার নিয়ম হচ্ছে এরকম, ক্লোজিং মাইনাস ওপেনিং। ক্লোজিং ইনভেন্টরি থেকে আমরা ওপেনিং ইনভেন্টরি বিয়োগ করব। আমাদের অ্যাবজর্পশনের ইনকাম স্টেটমেন্টে গেলেই দেখবা সেখানে আমাদের ইনভেন্টরি বের করা আছে, ওপেনিং এবং
ক্লোজিং বলা আছে। তাহলে ক্লোজিং থেকে ওপেনিং বিয়োগ করলে যেটা পাবো সেটা লিখবো। এটা হচ্ছে অ্যাবজর্পশনের। সেম কাজ আবার আমরা করব ভ্যারিয়েবলের। ভ্যারিয়েবলের সেম, এটা করলে আমরা পাবো, এখানে ডিফারেন্স করলে আমরা যেটা পাবো এই অ্যামাউন্টের সাথে অ্যামাউন্টটা মিলে যাবে, এটার নামও সেম। ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, ডিফারেন্স টু বি এক্সপ্লেইন। তাহলে যদি তোমাদের এই দুটো নিট ইনকামের পার্থক্য আর দুই মেথডের ইনভেন্টরি পার্থক্য মিলে যায়, তাহলেই বুঝে নিতে হবে যে তোমার ম্যাথ ঠিক আছে। তাহলে দ্যাটস অল, এতটুকু আমাদের জন্য এনাফ। এই এতটুকু নোটস যদি তুমি মাথায় রাখতে পারো বা সহজেই আয়ত্ত করতে পারো, তাহলে অঙ্কের মধ্যে টোটাল অঙ্ক যেভাবে আসুক তুমি অঙ্ক সাজাতে পারবে। এখন তো আজকে আমরা শর্টকাট এটাই জানলাম যে কিভাবে আমরা ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশনের ম্যাথের সমাধান করব। এর মধ্যেই পুরো অধ্যায়ের অঙ্কগুলো আছে, সম্পূর্ণ অধ্যায়ের যত অঙ্ক আছে এই রুলসের ভেতরেই পাবা ইনশাল্লাহ। দ্যাটস অল, ওকে স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।